আসলাম কারণ হচ্ছে সামনে পরীক্ষা, এক্সাম, প্র্যাকটিক্যাল শুরু করাতে হবে। বন্ধে বাসায় আমাদের ভালো মতো পড়া হয় না, যতটা আমরা হচ্ছে ক্লাসে পড়াশোনা করতে পারি। আমরা এই ঘাটতি থেকে উত্তরণের জন্য তো এখন আমরা স্কুল খুললো, তো এখন আসতেছি। স্কুল দীর্ঘদিন বন্ধ থাকলে আসলে বাচ্চাদের জন্য তো অনেক ক্ষতি লেখাপড়ার। তো স্কুল খোলা থাকলে আসলেই পড়াশোনা ভালো হয়। যে শিখন ঘাটতিগুলো আছে এই ঘাটতিগুলো নেওয়ার জন্য ছুটি হওয়ার পরেও এক্সট্রাভাবে একটু ক্লাস নিয়ে মানে এই শিখন ঘাটতিগুলো পূরণ করা। বিপ্লব, দফায় দফায় ছুটির পর পুরোদমে শিক্ষা প্রতিষ্ঠান খুলে গিয়েছে এবং গরমের তীব্রতা কিছুটা কম হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতিও বেশ ভালো লক্ষ্য করা গিয়েছে। সেই সাথে যারা অভিভাবক আছেন তারা কিন্তু এই যে দফায় দফায় স্কুল খোলা এবং বন্ধের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় কিছুটা ভাটা পড়ছে বলে মনে করেন। সম্ভব, মানে স্কুল তো খুললো কিন্তু সমস্যা বেঁধেছে অন্য জায়গায়। আপনি অফিসে আসার সময় নিশ্চয়ই খেয়াল করেছেন যে রাস্তা যেখানে সেখানে খোঁড়াখুড়ি করা হচ্ছে, উন্নয়ন কাজ চলমান রয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে যে তীব্র গরমের মধ্যে পুরো রাজধানী জুড়েই কিন্তু অসহনীয় একটা যানজট। এই যানজটের কারণে সকালে যারা স্কুলে যাচ্ছেন কিংবা স্কুল থেকে যারা ফিরছেন তারা কিন্তু এই যে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে তার মধ্যে কিন্তু চরম মাত্রার ভোগান্তিতে পড়ছেন। এ নিয়ে এখন দুপুরে থাকছে বিস্তারিত। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি বিপ্লব রায়হান এবং আমি শম্পা বিশ্বাস। ঢাকা থেকে নিউ ইয়র্কের একটি ফ্লাইট যেটা টার্কিশ এয়ারলাইন্স, টিকিটের দাম 1,60,823 টাকা। ভারতের একটি ওটিএ থেকে কাটলে সেটা দেখাচ্ছে 97,000 টাকা, অর্থাৎ 50 থেকে 60,000 টাকা কম বেশি। এর ঠিক কারণ কি? এয়ারলাইন্সের টাকাটা যেহেতু এখানে স্ট্রাক্ট হয়ে আছে দীর্ঘ সময়, তাদের 5 থেকে 6 মাসও লাগে, একসাথে তারা রেমিট করতে পারতেছে না। সেক্ষেত্রে তারা কি করে, এই যে কস্ট অফ ফান্ড তাদের এইটাকে তারা যেহেতু বেড়ে যাচ্ছে, তারা টিকিটের দামটা আরেক ধাপ বাড়িয়ে দিচ্ছে। ফেজে ফেজে কিন্তু তাদেরকে টাকাটা পরিশোধ করা হচ্ছে, একবারে পারে না স্বভাবত কারণেই। কারণ এই ইকোনমিক সিচুয়েশন তো আমরা তৈরি করি না, এটা গ্লোবাল কারণেই এটা হয়েছে। এটার সাথে কিন্তু আমাদের তৃতীয় টার্মিনাল, এই ব্যবসাটা ধরা, এই সমস্যাটা যাতে অগ্রাধিকার ভিত্তিতে এটা যাতে সমাধান করা যায় সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। ডলার সংকটে মুনাফার 3,500 কোটি টাকা নিজ দেশে নিতে পারছে না বিদেশি এয়ারলাইন্সগুলো। দেশীয় ট্রাভেল এজেন্সির কাছে টিকিট বিক্রি করছে না স্টার, কাতার, এমিরেটস, সিঙ্গাপুর এয়ারলাইন্স। বিমান খাতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। এ নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই স্কুল খোলা ও যানজট প্রসঙ্গ। তাপপ্রবাহে দফায় দফায় ছুটির পর শুরু হলো সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম। দীর্ঘ ছুটিতে শিক্ষণ ঘাটতি পোষাতে বিশেষ পরিকল্পনা নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এদিকে গরম কমে আসায় নগরবাসীও বের হয়েছে প্রয়োজনীয় কাজে। একই সঙ্গে চলছে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজ, আর এতে কর্মব্যস্ত নগরী ফিরে এসেছে তার চিরচেনা রূপে। বিস্তারিত বাইজিদ সাদের প্রতিবেদনে। যেন শিক্ষার্থীদের অপেক্ষায় ছিল এই শ্রেণীকক্ষ। তাদের উচ্ছল উপস্থিতিতে দীর্ঘদিন পর আজ পেল সেই পূর্ণতা। ঈদ উল ফিতরের ছুটি শেষে 21 এপ্রিল খোলার কথা ছিল সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে তাপপ্রবাহের কারণে হাইকোর্টের আদেশ ও শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে তা কয়েক দফা খোলা ও বন্ধ হয়। লম্বা ছুটির পর অবশেষে রোববার খুলল দেশের সব প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা যায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রত্যেক শ্রেণীকক্ষে 90 থেকে 95% পর্যন্ত শিক্ষার্থী ছিল প্রথম দিনেই। অনলাইনে ওদেরকে হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক, বিভিন্ন কাজ দিয়েছি যে তোমরা এইভাবে করতে পারো, করবা। এখন অনেক দিন পরে অনেক কাজ নিয়ে আসছে, ওগুলো আমরা চেক করছি। ওদেরকে বলাই আছে যে ওরা যাতে পর্যাপ্ত পানি নিয়ে আসে বা দেশি ফল, তারপরে খাবারটাও যেন স্লাইড হয়, হালকা খাবার দাবার খাওয়া দাওয়া করে। বন্ধে আমরা ঘরে বসে থাকার কারণে আমরা বেশি মোবাইলে আসক্ত হয়ে পড়তেছি। স্কুলটা খোলা থাকলে কি হয়, আমাদের পড়াটা রেগুলার হয়। বন্ধের যে পড়াগুলো দেওয়া হয়েছে তো ওগুলো হচ্ছে আমরা বাসায় আর কি মেইনটেইন করে আর কি পড়েছি আর কি।
এ অবস্থায় তাদের সুরক্ষার কথা বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ রাখা, শ্রেণীকক্ষের বাইরে শিক্ষা কার্যক্রম সীমিত করা সহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তেমনটা মেনেই নেওয়া হচ্ছে ক্লাস, রয়েছে পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা। ক্লাসের ওই যে আমাদের গ্যাপ ছিল, যেটা রমজানের গ্যাপ ছিল, আমাদের হিট ওয়েভের কারণে বন্ধ ছিল, ওইটা এখন কভার করার ট্রাই করতেছি। জাস্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা নিচে নিয়ে আসতেছি না, কম করাচ্ছি, এতটুকু। তোমরা যদি এই নিয়মগুলি মেনে চলো তাহলে তোমরা সুস্থ থাকবে, তোমাদের ক্লাস চলমান থাকবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময়ও চালু ছিল অনলাইন ক্লাস। শিক্ষণ ঘাটতি পূরণ করে দেবার জন্য বিশেষ পরিকল্পনা রয়েছে শিক্ষকদের। এদিকে এপ্রিলে সারা দেশের উপর বয়ে যাওয়া তাপমাত্রা ধীরে ধীরে কমে আসছে। একদিকে স্কুল খোলা, সড়কে বেড়েছে নগরবাসীর চলাফেরা, তার উপর বিভিন্ন সড়কে চলছে খোঁড়াখড়ি। তাই সপ্তাহের শুরুর দিনেই যানজটের নিত্য ভোগান্তিতে পড়তে হয়েছে এই শহরের মানুষকে। তীব্র যানজট মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কমলেও মে মাসের মাঝামাঝি সময়ে ফের বইতে পারে তাপপ্রবাহ। তবে রাজধানীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বাইজিদ সাদ, এখন, ঢাকা। রাজধানীতে গরম কিছুটা কমলেও তীব্র যানজটে ভোগান্তি বেড়েছে নগরীর বেশিরভাগ সড়কে। দীর্ঘ জটে ঘন্টার পর ঘন্টা লাগছে গন্তব্যে পৌঁছাতে। কারণ হিসেবে বলা হচ্ছে রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে খোঁড়াখুড়ি। এ বিষয়ে বিস্তারিত জানাতে টিকাটুলি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাইজিদ সাদ। যখন অফিসে আসছিলাম তখন দেখছিলাম যে মতিঝিল থেকে পুরো টিকাটুলির যে সড়কটি রয়েছে পুরোটাই যানজট রয়েছে, পাশাপাশি গুলিস্তান থেকে যে টিকাটুলির সড়কটি রয়েছে সেটিও যানজট রয়েছে। রাজধানী জুড়ে আর কোথায় কোথায় এরকম তীব্র যানজট রয়েছে, পাশাপাশি ট্রাফিক পুলিশ এটি নিয়ন্ত্রণ করার জন্য কি ব্যবস্থা নিয়েছে? বিপ্লব, যেমনটি বলছিলেন, এমনিতে তীব্র গরম, অন্যদিকে এই যে সড়কের খোঁড়াখুড়ি, এর ফলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। রাস্তার মাঝখানে এই যে ছোট ছোট গর্ত তৈরি হয়েছে সেটা এখন ছোট নেই, বড় হয়ে গিয়েছে। অর্থাৎ ভোগান্তি এবং দুর্ভোগের যদি বাস্তব কোনো চিত্র থেকে থাকে সেটি কিন্তু এই টিকাটুলির যে সড়কটি, সেই সড়কটি। কেননা এই সড়কের মাধ্যমে কিন্তু মোটামুটি প্রতিদিন লক্ষাধিক মানুষের যাতায়াত হয়ে থাকে, বিশেষ করে দক্ষিণাঞ্চলে যে মানুষগুলো যেয়ে থাকেন তাদের যাতায়াত হয়ে থাকে। অন্যদিকে যেটাকে আমরা ব্যাংকপাড়া বলে থাকি, অফিস পাড়া, আমাদের মতিঝিল, এবং অন্যদিকে গুলিস্তান এবং 0 পয়েন্ট পর্যন্ত পুরো সড়কটি কিন্তু শুধুমাত্র টিকাটুলির এই যে জায়গাটি রয়েছে এই জায়গায় খোঁড়াখড়ির কারণে যেই গর্ত সৃষ্টি হয়েছে, রাস্তার দুই পাশে খোঁড়ার জন্য যেই অপ্রশস্ততা তৈরি হয়েছে, রাস্তা ছোট হয়ে গিয়েছে, সেই কারণেই কিন্তু মোটামুটি এই মূলত এই যানজটটা তৈরি হয়েছে। যেখানে সিটি কর্পোরেশনের কাজ রয়েছে, ওয়াসার কাজ রয়েছে, ডিপিডিসি কাজ রয়েছে, বিভিন্ন ধরনের যারা ইন্টারনেটের লাইন দিয়ে মাটি নিচ থেকে নিয়ে থাকেন তাদের খোঁড়াখুড়ি রয়েছে। এই প্রতিটি প্রতিষ্ঠানের কিন্তু সমন্বয়হীনতার কারণে আজকে এই যানজট, মানুষের ভোগান্তি, মানুষের অশান্তি তৈরি হয়েছে। আপনাকে একটি তথ্য দিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনে শুধুমাত্র এপ্রিল মাসে 20টি সেবা সংস্থার 40টি কাজের জন্য 90টি পয়েন্টে কিন্তু খোঁড়াখুড়ি চলছে, এবং এই খোঁড়াখুড়ির যে ভোগান্তি, সেই ভোগান্তিতে কিন্তু মানুষ পড়ছেন এবং তাদের এই ভোগান্তি কিন্তু চরমে পৌঁছে গিয়েছে, যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে আমরা যদি বলতে চাই, দক্ষিণের মেয়র যেমনটি বলেছিলেন যে প্রতি বছর এমন একটি সময়ে খোঁড়া হবে যাতে করে ভোগান্তিটা না হয় এবং এই যানজট সেটি সৃষ্টি না হয়, রাস্তাটা খননের সাথে সাথে যাতে সংস্কার হয় সেটির কথা কিন্তু তিনি জানিয়েছিলেন। কিন্তু তার কোনোরূপ কোনো ফল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না, বা কোনো প্রতিষ্ঠান থেকে কোনো নজরদারি নেই। এখানে কোনো নজরদারির বিন্দুমাত্র চিত্র আমরা দেখতে পাইনি। যানজট তৈরি হয়েছে। অন্যদিকে যেমনটি জানাচ্ছেন ট্রাফিক পুলিশেরা, যাদেরকে হিমশিম খেতে হচ্ছে, তারা এই যানজট মোকাবেলা করতে পারছেন না বলে জানিয়েছেন। যেমনটি এদিক থেকে কোনো বিকল্প পথ না থাকার জন্য কিন্তু পুরো প্রভাবটাই তাদের উপরে পড়তে হচ্ছে, তাদের ট্রাফিক পুলিশদের কষ্ট হচ্ছে। অন্যদিকে যানজটের লোকজনের ভোগান্তি হচ্ছে, এখানে দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে, গাড়ি আটকে যাচ্ছে। এই ছিল আমার কাছে রাজধানীর টিকাটুলি থেকে সবশেষ। বিপ্লব।
রাস্তায় যেখানে সেখানে খোঁড়াখুড়ির কারণে অসহনীয় যানজটের কবলে পুরো রাজধানীবাসী। বিস্তারিত জানছিলাম, সাদ যুক্ত ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে। সেই সাথে বিপ্লব, আমরা শুরুতেই বলছিলাম যে আজ কিন্তু সরকারি নির্দেশনা মেনে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে এবং এই খোলার কারণে আজকে যারা অভিভাবক আছেন তারা অনেকটাই সন্তুষ্টি প্রকাশ করেছেন, কারণ তারা মনে করছিলেন যে দীর্ঘদিন স্কুল খোলা বন্ধের এই চক্করে পড়ে কিছুটা হলেও শিখন ঘাটতি হচ্ছে শিক্ষার্থীদের। এবং পাশাপাশি যদি আমরা বলি যে বিপ্লব, এই কদিন যে পরিমাণে দাবদাহ চলছিল সেটি যেহেতু কিছুটা কমে এসেছে, আজ কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা হলেও বেড়েছে ক্লাসে। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, সেটি দেখে আসবো। দফায় দফায় দীর্ঘ ছুটি শেষে বিদ্যালয়ে ফেরা, প্রিয় প্রাঙ্গণের মাটি, বায়ু আর ঘাসের সাথে সম্পর্ক ঝালিয়ে নিতে মাঠে নেমে পড়ে দুরন্ত কৈশোর। শিক্ষকের পাঠদানের ফাঁকে ফাঁকে বন্ধুদের সাথে কুশল বিনিময়। টানা তাপপ্রবাহের পর স্কুল শুরুর প্রথম দিন গরমের ভোগান্তি ছাড়াই বগুড়ায় বেশ স্বস্তিদায়ক আবহাওয়ায় মনোযোগী ছিলেন শিক্ষার্থীরা। তবে স্বাভাবিক সময়ের চেয়ে উপস্থিতি কিছুটা কম থাকলেও শিখন ঘাটতি মেটাতে আন্তরিক শিক্ষক শিক্ষার্থী সবাই। একই সঙ্গে দাবদাহের ঝুঁকি এড়াতে শিক্ষার্থীদের বেশ কিছু করণীয় ঠিক করে দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। অনেকদিন পর স্কুল শুরু হলো, নতুন শিখতে পাচ্ছি, বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হচ্ছে, ভালোই। সকাল থেকে ক্লাস করলাম, ক্লাস করতে অনেক মজা লাগলো। সম্পূর্ণ যে সিলেবাস যেগুলো দেওয়া ছিল মূল্য নির্দেশিকা অনুসারে আমরা সেগুলো কভার করার চেষ্টা করতেছি। ওদের জন্য পানির পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে, ওদেরকে বলা হয়েছে যে তোমরা পানির বোতল সঙ্গে নিয়ে আসবে, প্লাস ওদের ছাতা আনতে বলা হয়েছে। রাজশাহীর বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা যায় সরকারি নির্দেশনা মেনে চলছে পাঠদান, হয়নি অ্যাসেম্বলিও। 2 দফা মিলিয়ে দীর্ঘ ছুটি শেষে ক্লাসে ফিরে খুশি শিক্ষার্থীরা। অনেকদিন পরে স্কুল খুলেছে, বন্ধুদের সাথে ঘুরবো, খেলবো, আর অনেকদিন পর স্কুল খোলার পরে একটু মজাই হচ্ছে। আম্মু কিছু মানে স্লাইন বা এই সেই একটু দিল যে খেয়ে নিবা, সুস্থ থাকবা, মানে অসুস্থ আছে এমনিতেই। স্যাররা বলছে আমাদের বেশি বেশি করে পানি খাইতে, তার জন্য এই বোতল নিয়ে এসেছি, বারবার পানি খাই। খুব বরফ পড়ছে, এই জন্য মা আমাকে পানির বোতলটা দিয়ে দিচ্ছে। এদিকে ক্লাসের সময় কমিয়ে দিয়ে স্কুল খুলে দেয় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা। সন্তানের সুস্বাস্থ্য বিবেচনায় সাথে দিচ্ছেন পানির বোতল, স্যালাইন, রুমাল সহ প্রয়োজনীয় সবকিছু। বাচ্চাদের সকালে স্কুল হয়েছে, ভালোই হয়েছে। মর্নিং শিফট ক্লাস 5 পর্যন্ত, এর উপরে যারা তাদের 12টা পর্যন্ত আর কি ক্লাস, এই হিসাবে ঠিকই আছে আর কি। বাচ্চাদের তো ঘরে বসে পড়াশোনা একদমই হচ্ছে না, একটু ক্লাস করলে ভালো। আমি বাচ্চাকে রুমাল দিয়ে দিয়েছি, বাচ্চাকে পানি দিয়েছি, বাচ্চাকে বারবার বলেছি যে তুমি ঘামলে ঘাম মুছবে। চলতি মৌসুমে তাপমাত্রায় বেশিরভাগ সময় শীর্ষে থাকা চুয়াডাঙ্গা ও যশোরে সরকারি নির্দেশনা মেনে শুরু হয়েছে পাঠদান। প্রাথমিক বিদ্যালয়গুলোতে সকাল 8টা থেকে বেলা 11:30 ও মাধ্যমিকে প্রথম শিফট সকাল 8টা থেকে 9:30 আর দ্বিতীয় শিফটে ক্লাস চলে সকাল 9:45 থেকে বেলা 11:30 পর্যন্ত। যে পড়ালেখার গ্যাপটা হয়ে গেছে সেটা আশা করি আর কয়েকদিনের ভিতরে স্কুল খুলছে, যেহেতু আমাদের সেটা কমপ্লিট হয়ে যাবে। স্কুলে এসে আজকে অনেকটা ভালো লাগছে, কারণ অন্য দিনকে তুলনায় আজকের আবহাওয়াটা অনেক নরম আছে। কড়াকড়ি নির্দেশনা দেওয়া আছে যে রাস্তা ফুটপাতের কোনো খাবার তারা খাবে না। আমরা চেষ্টা করছি বাচ্চাদেরকে পর্যাপ্ত পানির ব্যবস্থা করে রাখার জন্য। যে মর্নিং যে স্কুলটা ওইটা থাকলে ভালো হয়, স্কুল বন্ধ থাকলে বাচ্চাদের পড়াশোনার প্রতি ততটা থাকে না। এছাড়া চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, মাগুরা সহ দেশের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুপেয় পানি, স্যালাইন ও ফ্যানের ব্যবস্থা রাখা হয়। ফেরদৌস আবির, এখন। রাস্তার ধারে গরম এক গ্লাস ঠান্ডা পানি বা শরবত কতটা তাৎক্ষণিক স্বস্তি এনে দেয় তা কেবল রোদে পোড়া মানুষটাই জানেন। কিন্তু খোলা আকাশের নিচে ভ্রাম্যমাণ বিক্রেতাদের তৈরি শরবত কতটা নিরাপদ? সম্প্রতি এখন টেলিভিশনের অনুসন্ধানে এসব শরবতে পাওয়া গেছে মাত্রাতিরিক্ত জীবাণু। রিজাউল করিমের ক্যামেরায় শাহিনুল ইসলাম সাগরের প্রতিবেদন। সূর্যের তাপ ও উষ্ণ হাওয়ায় গ্রাম শহরের মানুষ শুষ্ক প্রাণে প্রশান্তি আনতে চুমুক দেন শীতল পানীয়তে। পথে সহজলভ্য আখের রস, লেবুর শরবত, রং বেরঙের গুঁড়া মিশ্রিত কোমল পানীয়, হলজ, লাচ্ছির মাঠাসহ হরেক নামের পানীয়। নিরাপদ উপায়ে তৈরি না হওয়া এসব পানীয়তে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি। রিক্সা চালাই তো যে রোদ এর কারণে খাইতো। গ্লাভস লাগাই যদি কাম করি তারপরে খাইবো, আর গ্লাভস না লাগালেও তারা খাইবো। তার করুণা নাই। পানির কোনো সমস্যা থাকলে পাতলা পায় না। এতে
তৃষ্ণা মেটাতে গিয়ে স্বস্তির বদলে বাসা বাঁধে অসুখ, ফলে হারান কর্মক্ষমতা। এতে করে একাধিক দিনের করা বেশি উপার্জন চলে যায় একদিনের অসুখেই। এখন টেলিভিশন পথে তৈরি ফলজ ও রকমারি শরবতের নমুনা সংগ্রহ করে গবেষণাগারে পরীক্ষা করার উদ্যোগ নেয়। আমরা প্রথম যে নমুনাটা সংগ্রহ করব সেটি হচ্ছে আখের রস। আবার কত করে এটা আমাকে বলে দাও। লেবুর শরবত, অর্থাৎ রাস্তার ধারে যে লেবুর শরবত বিক্রি করে সেখান থেকে আমরা একটা নমুনা সংগ্রহ করব। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় নমুনা। পাউডার দেওয়াগুলো কত টাকা করে? এটা আমাদের তৃতীয় নমুনা, এটা আমরা সংগ্রহ করতে পেরেছি। এবার আমরা আমাদের চতুর্থ যে নমুনা সেটি সংগ্রহ করার জন্য আছেন আরেকটা জায়গাতে এসেছি। এটা আমাকে দাও, হাত দিয়ে ডুবাই দিলা। আমরা আমাদের যে সবশেষ যে নমুনা সেটি পঞ্চম নমুনা, যেটি আমরা নমুনা সংগ্রহ করতে সক্ষম হয়েছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের গবেষকদের হাতে তুলে দেওয়া হয় 5টি নমুনা। প্রথমে নমুনা প্রস্তুত পর্বে কালচার মিডিয়া, কালচার প্লেট, বিভিন্ন ধরনের সলিউশন ও প্রয়োজনীয় আনুষঙ্গিক বিষয়সমূহকে অটোক্লেভ মেশিনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়। প্রাপ্ত নমুনাসমূহকে ল্যামিনার এয়ারফ্লোতে প্রক্রিয়াজাত করে সিরিয়াল ডাইলুশন প্রক্রিয়াকে অনুসরণ করা হয় কোয়ান্টিটিভ অ্যানালাইসিসের জন্য। এরপর নমুনাগুলোকে ল্যামিনার এয়ারফ্লোতেই ইনোকুলেশন করা হয়। নমুনাগুলোকে বের করে কলোনি কাউন্টারের মাধ্যমে পার মিলিলিটার জুসে ব্যাকটেরিয়াল উপস্থিতি গণনা করা হয়। দুইটা স্যাম্পলের যে টোটাল কাউন্ট এটা খুবই কম আসছে। একটা হচ্ছে লেমন জুস, একটা হচ্ছে সফট ড্রিঙ্কে, এবং এটা ডিজায়ারেবল। তো বাকি 4টা স্যাম্পলেই কলিফর্ম কাউন্ট তো মানে পজিটিভ, মানে এটা মানে হিউম্যান কনজাম্পশন লেভেলের বাইরে অনেক বেশি। গালফ স্ট্যান্ডার্ড অনুসারে কলোনি ফর্মিং ইউনিট বা সিএফইউ সর্বোচ্চ 5×10⁻³ থাকা চলে, আর কলিফর্মের সংখ্যা 10। সেখানে 5টি নমুনার মধ্যে সিএফইউ 2টি নমুনা লিমিটের মধ্যে, আর 4টি নমুনায় পাওয়া গেছে মাত্রাতিরিক্ত কলিফর্ম। কারণ হিসেবে বলা হচ্ছে লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকায় পিএইচ কমে ব্যাকটেরিয়া বাড়তে পারে না, আর সফট ড্রিঙ্ক পাউডার শুষ্ক ও বরফে ঠান্ডা পানি থাকায় কলিফর্ম বাড়তে কম পারে। এরপরও পাওয়া গেছে মাত্রাতিরিক্ত কলিফর্ম। সুগার ক্যান জুস, তোকমা, ইয়োগার্ট ড্রিঙ্ক, এগুলোতে যে লিমিটটা আছে এদের মধ্যে তোকমাতে লিমিটটা অনেক আনস্যাটিসফ্যাক্টরি, যেটা স্ট্যান্ডার্ড লেভেল থেকে অনেক বেশি ক্রস করে গেছে। প্রাপ্ত নমুনায় পরবর্তীতে প্যাথোজেনেটিক ব্যাকটেরিয়াল সিলেক্টিভ মিন্টের মাধ্যমে আলাদা করে পাওয়া গেছে ইকোলাই, ভিব্রিও কলেরা, স্টেফাইলোকক্কাস, শিগেলা, সালমোনেলার মতো ব্যাকটেরিয়া, যা অধিকাংশই মলের জীবাণুতে থেকে থাকে। এসব পানের মাধ্যমে ডায়রিয়া, আমাশয়, কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস, ফুড পয়জনিং, মূত্রনালীর সংক্রমণ সহ মারাত্মক ক্ষতিকর রোগ সৃষ্টি করে। অণুজীব বিজ্ঞানীরা বলছেন, এ থেকে রেহাই পেতে দরকার সচেতনতা, ভেন্ডরদের প্রশিক্ষণ, সরকারি প্রতিষ্ঠানে তদারকি, ফুড কোর্টের নিরাপদ জায়গা ও উপকরণ সহ এ কাজে নিয়মিত গবেষণায় সম্পৃক্ত করা। যেই ইউটেন্সিলস, যেই ড্রাম বা যেই চামচ, ছুরি, এই ইউটেন্সিলসগুলি তারা যে ইউজ করছে, এগুলি তো কন্টামিনেটেড রোগ। একজনের থেকে একজনের বাসায় একজন যদি এই রোগে আক্রান্ত হয়ে যায়, তার পুরো ফ্যামিলি এটাতে আক্রান্ত হতে পারে। মানুষের যখন ফিজিওলজিক্যালি মানুষ বেশি উইক হয়ে যায়, তখন কিন্তু ওই স্বাভাবিক অবস্থায় যে জীবাণু সংক্রমণ হয়, সেই উইক অবস্থায় কিন্তু তার চেয়ে বেশি হয়। রাস্তার পাশে ভ্রাম্যমান যে এই সমস্ত শরবতের দোকান, তা নিয়ে আমাদের গবেষণায় উঠেছে যে ভয়ঙ্কর রকমের তথ্য। অণুজীব বিজ্ঞানীরা বলছেন, ব্যক্তিগত জনসচেতনতা আর সরকারের পৃষ্ঠপোষকতায় একমাত্র এটার সমাধান হতে পারে বলে তারা মনে করে। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। আগুনে পুড়ছে সুন্দরবনের একাংশ। প্রায় 23 ঘন্টায় নিয়ন্ত্রণে আসেনি সুন্দরবনের আমরবনিয়ার আগুন। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড ও বন বিভাগ কাজ করছে। এ নিয়ে সেখান থেকে আরো জানিয়েছেন সহকর্মী মাসুম বিল্লাহ।
গতকাল সুন্দরবনে ধরা আগুন কিন্তু এখনো সম্পূর্ণভাবে নেভেনি। দেখতে পাচ্ছেন আমার পিছনে এখনো কিন্তু আগুনের লিলিহান শিখা দেখা যাচ্ছে। পুরো বন জুড়ে কিন্তু ধোঁয়ায় আচ্ছন্ন, বিক্ষিপ্ত জায়গায় এখন আগুন আছে। সুন্দরবনের আগুন নেভানোর জন্য কিন্তু পূর্ব বন বিভাগের লোকজন, বন কর্মকর্তারা, ফায়ার সার্ভিসের লোক, কোস্ট গার্ড, নেভির বেশ কিছু টিম সহ কিন্তু এই আগুন নেভানোর কাজ করছে। গতকাল সন্ধ্যা হয়ে যাওয়ার পরে কিন্তু আগুন নেভানো বন্ধ রাখলে আজকে সকাল থেকে কিন্তু আগুন নেভানো আবার শুরু হয়েছে। আগুন নেভানোর জন্য তাদের একটু কষ্ট পাওয়া লাগছে, আসলে এখান থেকে খালটা অনেক দূরে, এজন্য আগুন নেভানোতে তাদের একটু কষ্ট হচ্ছে। এবং বন কর্মকর্তাদের তথ্য মতে তারা কিন্তু সব জায়গার ফায়ার লাইন কেটে দিয়েছে। ফায়ার লাইন কেটে দেওয়ার ফলে কিন্তু এই আগুনটি আর ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই বলে তারা বলছে। আগুনের সঠিক সূত্রপাত সম্বন্ধে কিন্তু বন বিভাগ আমাদেরকে এখনো কোনো ধারণা দিতে পারেনি। তারা তদন্ত কমিটি গঠন করেছে। ফায়ার সার্ভিস সহ নৌবাহিনী, কোস্টগার্ডের যে টিম আছে, বন বিভাগের টিম আছে, তারা কিন্তু অধীর কষ্টে আগুন নেভানোর চেষ্টা করছে। বিক্ষিপ্ত জায়গায় আগুন থাকলেও বেশ কিছু জায়গায় আগুন নেভাতে তারা সক্ষম হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় এখনো এই আগুন রয়ে গিয়েছে। এই তাপদাহের জন্য কিন্তু আগুনটি একটু বিস্তৃত হতে পারেও বলে বন বিভাগের লোকজন ধারণা করছে। তবে বেশিরভাগ জায়গারই আগুন নিভে গিয়েছে। তারা আগুন নেভানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সুন্দরবনের পূর্ব বন বিভাগ আমুরবনিয়া, যেখান থেকে আগুন লেগেছে, সেখান থেকে আগুনের সর্বশেষ তথ্য। তীব্র গরম কখনো কখনো সুসংবাদও নিয়ে আসে। বৃষ্টি না হয় এবার কক্সবাজারে লবণ উৎপাদনের রেকর্ড হয়েছে এবং যেটি প্রয়োজনীয়তা ফুরাবে আমদানির। 25-26 লাখ টাকার মতো বিক্রি করছে। এরপর গিয়ে আবার 3-4 হাজার মন জমায় ফেলছি আর কি। এবছর অনেক লাভ হয়েছে, লবণ পাইছি কানি 200 মন। গরমটা পড়া শুরু হয় আরও সপ্তাহখানেক, 15 তারিখ পর্যন্ত আমাদের অফিসিয়াল সিজন। আরও সপ্তাহখানেক পেলে আমরা ইনশাল্লাহ আমাদের টার্গেট হয়তো ফিল আপ হয়ে যাবে। আবার গরমের কারণে সবজি উৎপাদনে ধস নামার শঙ্কা রয়েছে। অতিরিক্ত সেচ দিয়েও সবজি গাছ টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন কৃষকেরা। তাপমাত্রাই বেশি, মানে নিচের ভাব উঠতেছে, উপরের ভাব, নিচের ভাব, গড়ে গাছ নষ্ট হয়ে যায়। গাছ এই রোদের কারণে দলা হয়ে যাচ্ছে, কোনো ওষুধ কোনো পানিতেই ঠেকাচ্ছে না, একদম খুব বিপদে আছে। যেখানে যে অবস্থায় পারে যেন সেচ একটু চালু রাখে, যাতে করে তাদের সবজির বৃদ্ধি ব্যাহত না হয়। এ নিয়ে প্রতিবেদন থাকছে কিছুক্ষণ পর। যাচ্ছে অন্য প্রসঙ্গে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য মানুষের আস্থা বিশ্বাস অর্জন করা সেনাবাহিনীর জন্য জরুরি। ঢাকা সেনানিবাসে নবনির্মিত AFIP ভবন এবং আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আস্থা বিশ্বাস না থাকলে সেনাবাহিনী কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। বলেন, যে কোনো দুঃসময়ে জনগণের পাশে আছে বাংলাদেশ সেনাবাহিনী। ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারসহ জনসাধারণের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি FIP বিভাগের জন্য নির্মিত হয়েছে নতুন ভবন। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা, সেমিনার ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে নির্মিত হয়েছে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ। রোববার সকালে দুটি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দোয়া মোনাজাতে অংশ নেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, সেনা ও নৌবাহিনীর প্রধানসহ ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। পরে সেনানিবাসে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দরবার বসে। দরবারে উপস্থিত বিভিন্ন পর্যায়ের সেনা সদস্য। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর প্রতিরক্ষা নীতির আলোকে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে তা বাস্তবায়ন করছে সরকার। লক্ষ্য, আধুনিক জ্ঞানসম্পন্ন সশস্ত্র বাহিনী গড়ে তোলা। যে কোনো একটা দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে এবং জনগণের একটা ভরসা স্থল হিসেবে সে আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ৭৫-এর পর সেনাবাহিনীর প্রতি আস্থা বিশ্বাস হারিয়েছিল সাধারণ মানুষ, তবে আস্থা সৃষ্টিতে ভূমিকা রেখেছে আওয়ামী লীগ সরকার। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন। আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। প্রধানমন্ত্রী বলেন, শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রশংসা করে সকল দেশ, সেটা আরও উন্নত করাই সরকারের লক্ষ্য। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। এখন দুপুরের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি একটু পরে।
বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন দুপুর। ডলার সংকটে টিকিট বিক্রির মুনাফা নিজ দেশে নিতে পারছে না বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করা বিদেশি এয়ারলাইন্সগুলো। আটকে পড়া অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 3.5 কোটি টাকা। এমন অবস্থায় দেশের ট্রাভেল এজেন্সিগুলোর কাছে টিকিট বিক্রি বন্ধ করেছে বেশ কয়েকটি বিদেশি এয়ারলাইন্স। অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘদিন ধরে চলা এই সমস্যায় দেশের ইমেজ সংকটের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও নিরুৎসাহিত হবেন। যদিও সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করার কথা বলছে সিভিল এভিয়েশন। আরও জানাচ্ছেন নাইমা বীর। বাংলাদেশ থেকে যারা আন্তর্জাতিক বিভিন্ন রুটে যাত্রা করেন তাদের একটি অভিযোগ থাকে যে বাংলাদেশ থেকে অন্য দেশের তুলনায় বাংলাদেশের টিকিটের দাম অনেক বেশি। তবে গত কয়েক মাস ধরে সেই সমস্যাটা আরও প্রকট হয়েছে। আমরা দেখতে চাই যে ঠিক কী পরিমাণ বেশি বাংলাদেশ থেকে অন্য দেশের একই রুটের টিকিট এবং সেটি আসলে কি অবস্থায় রয়েছে সরাসরি একটু দেখতে চাই। বাংলাদেশের যারা ট্রাভেল এজেন্সি রয়েছে তারা একটি কমন প্ল্যাটফর্ম ব্যবহার করে, সেটির নাম হচ্ছে জিডিএসে আমরা সুবিধার্থে আগে থেকেই বের করে রেখেছিলাম। আমরা দেখতে চাই ঢাকা থেকে নিউ ইয়র্কের একটি ফ্লাইট যেটা টার্কিশ এয়ারলাইন্স, ফ্লাইট নাম্বার 713, যেটি ইস্তাম্বুলে একটি ট্রানজিট দিবে। সেই টিকিটের দাম 1,60,823 টাকা এবং এটি একটি প্রায় 32 ঘন্টার ফ্লাইট। এবার ভারতের মেক মাই ট্রিপ নামে একটি ওটিএ, যেখানে আসলে কত টাকা পড়ে আমরা দেখছি যে একই ফ্লাইট অর্থাৎ ফ্লাইট নাম্বার TK 713, যেটি 32 ঘন্টার পুরো সফর এবং এটি ইস্তাম্বুলে একটি ট্রানজিট দিয়ে থাকবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে একেবারে হুবহু একই রকম ফ্লাইট। 32 ঘন্টার একটি সফরে 73,989 রুপি ভারত থেকে কাটলে এটা হবে। আমরা একটু বাংলাদেশি টাকায় দেখতে চাই, প্রায় 97,093 টাকা। আর আমরা জিডিএসে দেখছিলাম 1,60,000 টাকা। অর্থাৎ আমরা এই ব্যাপারটি একেবারে পরিপূর্ণভাবে বুঝতে পারলাম যে একই রুটের একটি টিকিট যেটি বাংলাদেশ থেকে কাটলে হচ্ছে 1,60,000 টাকা এবং ভারতের একটি ওটিএ থেকে কাটলে সেটি দেখাচ্ছে 97,000 টাকা। অর্থাৎ 50 থেকে 60,000 টাকা কম বেশি। এর ঠিক কারণ কি সেটি আমরা জানতে চাই বাংলাদেশের ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাবের সভাপতির কাছে। এয়ারলাইন্সের টাকাটা যেহেতু এখানে স্ট্রাকড হয়ে আছে দীর্ঘ সময়, তাদের 5 থেকে 6 মাসও লাগে, একসাথে তারা রেমিট করতে পারতেছে না। তাদের বক্তব্য হচ্ছে শিডিউল ব্যাংক তাদেরকে পর্যাপ্ত পরিমাণ ডলার দিতে পারতেছে না। সেক্ষেত্রে তারা কি করে, এই যে কস্ট অফ ফান্ড তাদের এইটাকে তারা যেহেতু বেড়ে যাচ্ছে, তারা টিকিটের দামটা আরেক ধাপ বাড়িয়ে দিচ্ছে। এ অবস্থায় বাংলাদেশের ট্রাভেল এজেন্সিগুলোর কাছে টিকিট বিক্রি বন্ধ করেছে বেশ কয়েকটি বিদেশি এয়ারলাইন্স। টিকিটের দামও বেড়েছে রুটভেদে সর্বোচ্চ 50%। তাই কম ভাড়ায় পেতে অনেকেই পাশের দেশ থেকে টিকিট কাটছে। এতে হুমকিতে পড়েছে 3,500 ট্রাভেল এজেন্সির প্রায় 40,000 কোটি টাকার ব্যবসা। বিদেশি ট্রাভেল এজেন্সিকে টাকা পরিশোধে বেছে নেওয়া হচ্ছে অবৈধ পথ। বাংলাদেশ থেকে টিকিটটা কম দামে না পেলে বিদেশের যে কোনো কান্ট্রি থেকে তারা টিকিটগুলো করে নিচ্ছে। এই টাকাটা বাংলাদেশ থেকে কিন্তু বৈধ পথে রেমিট করার কোনো সুযোগ নাই, তখন কিন্তু হুন্দি বা অন্য চ্যানেলে টাকাটা চলে যাচ্ছে। এয়ারলাইন্সগুলোর আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আয়াটার সবশেষ তথ্য বলছে, বর্তমানে বাংলাদেশে বিদেশি এয়ারলাইন্সগুলোর সংশ্লিষ্ট দেশে ফেরতের অপেক্ষায় আটকে পড়া অর্থের পরিমাণ 32,30,00,000 ডলার বাংলাদেশি টাকায়, যা প্রায় 3,500 কোটি। গত বছরের পরিমাণ ছিল 21,40,00,000 ডলার টাকার অঙ্কে, যা প্রায় 2,300 কোটি। অর্থাৎ এক বছরে আটকে পড়া অর্থের পরিমাণ বেড়েছে প্রায় 1,000 কোটি টাকার বেশি। প্রায় 300 এয়ারলাইন্সের এই অভিভাবক সংস্থা ইতিমধ্যেই টিকিট বিক্রি থেকে আয়ের অর্থ দিতে না পারায় বাংলাদেশকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ খারাপ দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে। অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘদিন ধরে চলা এই সমস্যায় দেশের ইমেজ সংকটের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও নিরুৎসাহিত হবে। নেতিবাচক সিগন্যাল যাচ্ছে বাংলাদেশ থেকে, তাদের যে পাওনা সেটা তারা ফরেন কারেন্সি যেটা তাদের পাওয়ার কথা সেটা তারা পাচ্ছে না। এটা অন্যান্য খাতেও যে বিনিয়োগ, বৈদেশিক বিনিয়োগ আমাদের দেশে আসা, সেটাকে নিরুৎসাহিত করবে নিঃসন্দেহে। সমস্যা সমাধানে সামষ্টিক অর্থনীতিতে সম্ভাবনাময় এভিয়েশন খাতকে অগ্রাধিকার দেবার পরামর্শ দিলেন এই অর্থনীতিবিদ। এই সমস্যাটা যাতে অগ্রাধিকার ভিত্তিতে এটা যাতে সমাধান করা যায় সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে, কারণ এটা কেবলমাত্র এই সেক্টরের না, এটার সাথে কিন্তু আমাদের তৃতীয় টার্মিনাল, এটার সাথে ব্যবসা বাণিজ্য, এভিয়েশন, আমাদের আমদানি প্রতিস্থাপকভাবে আমাদের নিজস্ব এয়ারলাইন্সের এই ব্যবসাটা ধরা, অনেক কিছুই কিন্তু এটার সাথে জড়িত আছে।
বৈশ্বিক সংকটকে এই সমস্যার জন্য দায়ী করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, ডলার সংকটের কারণে পুরোটা একসাথে দেওয়া সম্ভব না হলেও ধাপে ধাপে পাওনা অর্থের যোগান দেয়া হচ্ছে। আমরা এটা মিনিস্ট্রির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে আমি নিজেও গভর্নর মহোদয়ের সাথে দেখা করেছি, আমাদের সচিব মহোদয় সহ আমরা অনুরোধ করেছি এবং অনুরোধটা কিন্তু রাখতেছে এবং এটা ফেজে ফেজে কিন্তু তাদেরকে টাকাটা পরিশোধ করা হচ্ছে। একবারে পারে না স্বভাবত কারণেই, কারণ এই ইকোনমিক সিচুয়েশন তো আমরা তৈরি করি না, এটা গ্লোবাল কারণেই এটা হয়েছে। ইতিমধ্যে গেল বছরের অক্টোবরে বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়েছে ইতিহাদ এয়ারওয়েজ। চলতি বছরের শুরুতে চট্টগ্রাম থেকে ফ্লাইট বন্ধ করেছে ওমান এয়ার ও জাজিরা এয়ারওয়েজ, আর ফ্লাইট সংখ্যা কমিয়েছে কুয়েত এয়ারওয়েজ সহ বেশ কয়েকটি এয়ারলাইন্স। নাইম আবির, এখন, ঢাকা। টানা তাপপ্রবাহে যখন নাকাল দেশ, তখন এই বৃষ্টি না হওয়া ও তীব্র গরমকে কাজে লাগিয়েছেন দেশের লবণ চাষিরা। মৌসুম শেষ হওয়ার আগেই তাই উৎপাদন হয়েছে রেকর্ড 23.5 লাখ টন লবণ, যা গত 63 বছরের ইতিহাসে সর্বোচ্চ। এবার উৎপাদন লক্ষ্যমাত্রা 25 লাখ টন, যা ছাড়িয়ে যাবার আশা করছেন সংশ্লিষ্টরা। এতে করে লবণ আমদানির প্রয়োজন হবে না বলে মনে করছে বিসিক। মনুতোষ বেদজ্ঞের প্রতিবেদনে বিস্তারিত। গড়াই দিয়ে সমতল করা মাটির ওপর বিছানো পলিথিন, সেখানে জমানো লবণাক্ত পানি 2 দিনের মধ্যে তপ্ত রোদে শুকিয়ে পরিণত হচ্ছে ধবধবে সাদা লবণে। বিস্তীর্ণ উপকূল জুড়ে চলছে বিশাল এই কর্মযজ্ঞ। তপ্ত রোদে মাঠ থেকে লবণ তুলতে ব্যস্ত একদল শ্রমিক, অপর দল উত্তোলন করা লবণ এক জায়গায় নিয়ে গিয়ে স্তূপ করে রাখছেন। সেই স্তূপ পলিথিন ও মাটি দিয়ে ঢেকে মজুত করা হচ্ছে পরবর্তীতে বেশি লাভে বিক্রির আশায়। মৌসুম শেষ হওয়ার আগেই এবার গত 63 বছরের ইতিহাসে সর্বোচ্চ লবণ উৎপাদন হয়েছে দেশে। গত 2 মে পর্যন্ত উৎপাদিত হয়েছে 23,31,798 টন লবণ। গত বছর এই সময় লবণ উৎপাদিত হয়েছিল 20,45,587 টন। গরমে একদিকে যেমন উৎপাদন বেড়েছে, তেমনিভাবে দাম আশানুরূপ পাওয়ায় খুশি প্রান্তিক চাষিরা। 25-26 লাখ টাকার মতো বিক্রি করছে, এরপর গিয়ে আবার 3-4 হাজার মন জমায় ফেলছি আর কি। এবছর অনেক লাভ হয়েছে, লবণ পাইছি কানি 200 মন। উৎপাদন বাড়ায় গত বছরের তুলনায় মাঠ পর্যায়ে কিছুটা কমেছে লবণের দাম। বর্তমানে লবণের মন প্রতি মূল্য 310 থেকে 350 টাকা পাচ্ছেন চাষিরা। গত বছর একই সময়ে প্রতি মন লবণ বিক্রি হয়েছে 420 টাকায়। কক্সবাজার লবণ শিল্পের উন্নয়ন কার্যালয়ের তথ্য বলছে, চলতি মৌসুমে কক্সবাজারের 9 উপজেলা ও চট্টগ্রামের বাঁশখালীতে মোট 68,300 একর জমিতে লবণ চাষ হচ্ছে। যেহেতু এখন বৃষ্টি আবার বন্ধ হয়ে গেছে, একটু ডিস্টার্ব হয়েছিল 2-1 দিন, তো আবার যদি গরমটা পড়া শুরু হয় আরও সপ্তাহখানেক, আমাদের তো 15 তারিখ পর্যন্ত আমাদের অফিসিয়াল সিজন, আরও সপ্তাহখানেক পেলে আমরা ইনশাল্লাহ আমাদের টার্গেট হয়তো ফিল আপ হয়ে যাবে। লবণের বার্ষিক চাহিদা 23,85,000 টনের মতো। চলতি মৌসুমে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 25,28,000 টন। আবহাওয়া অনুকূল থাকলে এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা সংশ্লিষ্টদের। এখন কক্সবাজার। এদিকে উল্টো চিত্র সবজি উৎপাদনে। দাবদাহে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে যশোর জেলার বিস্তীর্ণ জমির গ্রীষ্মকালীন ফসল। অতিরিক্ত সেচ দিয়েও সবজি গাছ টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন কৃষকেরা। এতে 250 হেক্টর জমির ফসলের ক্ষতির শঙ্কা রয়েছে। অন্যদিকে ফসল উৎপাদনে অতিরিক্ত 10 কোটি টাকার বেশি খরচের শঙ্কা স্থানীয় কৃষি বিভাগের। পরিস্থিতি মোকাবিলায় তারা কৃষকদের দিচ্ছেন নানা পরামর্শ। এনামুল হকের ক্যামেরায় আরো জানাচ্ছেন রিপন হোসেন। যশোর জেলায় চলতি মৌসুমে 15,851 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন ফসল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, কিন্তু তাপদাহের কারণে সবজি উৎপাদনে বাধার মুখে পড়েছেন সবজি চাষিরা। প্রয়োজনীয় বৃষ্টির অভাবে বিবর্ণ হতে শুরু করেছে গ্রীষ্মকালীন সবজির গাছ। গাছ লাল হয়ে যাচ্ছে, এদিকে আগামাগা পুড়ে যাচ্ছে, কোনো ঠিক মতো গাছে জোর হচ্ছে না, আবার কম হচ্ছে। তাপমাত্রাই বেশি, মানে নিচের ভাব উঠতেছে, উপরের ভাব নিচের ভাব, গড়ে গাছ নষ্ট হয়ে যাচ্ছে। গাছ এই রোদের কারণে দলা হয়ে যাচ্ছে, কোনো ওষুধ কোনো পানিতে কোনো ঠেকাচ্ছে না, একদম খুব বিপদে আছি। প্রতিনিয়ত জমিতে পানি দিয়েও রক্ষা করা যাচ্ছে না ফসল। বিবর্ণ হয়ে ঝরে যাচ্ছে লাউ, পটল, বেগুন সহ আবাদ করা নানা গ্রীষ্মকালীন সবজি।
সকালবেলায় পানি দিচ্ছি, বিকেলবেলায় পানি দিতে পারলে ভালো হয়। তার তো পানিও পাচ্ছি না ভাই, আজকে পানি চাবো, 4-5 দিন পরে পানি পাবো। আচ্ছা ফলন যায় টুকটাক হচ্ছে, কিন্তু আপনার সেইভাবে না, যেভাবে যে হওয়ার কথা সেইভাবে হচ্ছে না। সবজির রাজ্য হিসেবে পরিচিত জেলার সদর উপজেলার চুড়ুমনকাটি গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম 4 বিঘা জমিতে করেছেন পটলের চাষ। তাতে খরচ হয়েছে 3 লাখ টাকা, কিন্তু তার কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। পানি সেচ তো মনে করেন সপ্তাহে 2 দিন দিচ্ছি, তাও সে গাছ তো দলামালা হয়ে যাচ্ছে। আকাশের তাপমাত্রা বেশি, আবহাওয়া তো নরম না, এই জন্যই সমস্যা। জেলায় গ্রীষ্মকালীন 14,220 হেক্টর জমিতে নানা ধরনের সবজির আবাদ হয়েছে, কিন্তু দাবদাহের কারণে 250 হেক্টর জমির সবজি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে ফসল উৎপাদনে বিঘাপ্রতি যদি 1,000 টাকা অতিরিক্ত খরচ হয়, সেক্ষেত্রে 10 কোটি টাকার বেশি খরচের শঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে। সবজির ক্ষেত্রে আমরা তাদেরকে অল্টারনেটিভ ওয়েতে সেচ প্রদানের কথা বলছি এবং মালচিং ব্যবহারের কথা বলছি, যাতে রসটা ধরে রাখতে পারে এবং যেখানে যে অবস্থায় পারে যেন সেচ একটু চালু রাখে, যাতে করে তাদের সবজির বৃদ্ধি ব্যাহত না হয়। তাপপ্রবাহে গ্রীষ্মকালীন ফসলের ব্যাপক ক্ষতির পাশাপাশি যুক্ত হচ্ছে ফসল টিকিয়ে রাখতে অতিরিক্ত খরচ। এতে হতাশায় দিন কাটছে প্রান্তিক কৃষকদের। রিপন হোসেন, এখন যশোর। এখন দুপুরে নিচ্ছে আরেকটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার খবরের প্রভাব পড়েছে চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে। কমতে শুরু করেছে পেঁয়াজের দর। অন্যদিকে আমদানির প্রস্তুতিতে ব্যস্ত হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা। তবে আমদানি করা পেঁয়াজের দর বেড়ে যাওয়ার শঙ্কা ব্যবসায়ীদের। কাজী মাহফুজ ও সোহেল রানার প্রতিবেদনে বিস্তারিত। ভারতীয় পেঁয়াজ আমদানির খবরে খাতুনগঞ্জের পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। একদিনের ব্যবধানে কেজিতে কমেছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। রোববার বাজারে দেশীয় পেঁয়াজ আকার ভেদে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 থেকে 65 টাকা কেজিতে। কোরবানির ঈদের আগে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা উঠে যাওয়াকে ইতিবাচক বলছেন ব্যবসায়ীরা। তবে ভারতীয় নতুন পেঁয়াজ বাজারে আসলে দাম কমার সম্ভাবনা দেখছেন না তারা। উল্টো এই নিত্যপণ্যটির দর বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, ভারত টন প্রতি যে $550 রপ্তানি মূল্য নির্ধারণ করেছে, তার সাথে আমদানি শুল্ক এবং পরিবহন খরচ মিলিয়ে প্রতি কেজি পেঁয়াজের দাম পাইকারিতেই 72 থেকে 73 টাকা পর্যন্ত গিয়ে ঠেকতে পারে। সার্কুলার দেওয়ার পরপরই আমাদের দেশে পেঁয়াজের দাম একটু পড়ে গেছে হাটে, এখানেও আমাদের কাস্টমার কমে গেছে। যদি বর্তমানে পেঁয়াজ ঢুকে তো দাম কমার কোনো সম্ভাবনা নাই। বর্তমান রেট অনুযায়ী 72 থেকে 75 টাকা পর্যন্ত চিটাং পর্যন্ত কস্টিং পড়বে। দেশে পেঁয়াজের চাহিদার 30% আমদানি করতে হয়, যার সিংহভাগ যোগান দেয় ভারত। দর্শক, ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি হচ্ছে কিনা সে খবর জানবো সহকর্মী সোহেল রানার কাছ থেকে। এতক্ষণ শুনছিলাম চট্টগ্রামের খাতুনগঞ্জের পেঁয়াজের দরদাম ও বাজার পরিস্থিতি। এখন জানবো হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানির প্রস্তুতির খবর। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরে এর মধ্যে আমদানির প্রস্তুতি নিতে শুরু করেছেন হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। কোরবানি ঈদের আগে পেঁয়াজ আমদানিতে অনুমতি মেলায় অনেকটাই স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতা ও পাইকারদের মাঝে। এখন পেঁয়াজ ঢোকার কারণে এই বিভিন্ন মোকামে ব্যবসা আবার সচল হবে। ব্যবসা সচল হওয়ার পর আমরা টাকাটা উঠাতে পারবো। অন্যদিকে পেঁয়াজ আমদানির অনুমতি নিতে সংশ্লিষ্ট দপ্তরে চেষ্টা চালাচ্ছেন ব্যবসায়ীরা। অনুমতি পেলেই চলতি সপ্তাহে বন্দর দিয়ে ঢুকবে ভারতীয় পেঁয়াজ। তবে রপ্তানি মূল্য ও শুল্ক কমানোর দাবি ব্যবসায়ীদের। যদি বাংলাদেশের শুল্কটা প্রত্যাহার করা হয়, পাশাপাশি ভারত সরকারের সাথে আলোচনার মাধ্যমে তাদের রপ্তানি মূল্যটা যদি কমানো হয়, তাহলে হয়তো বা কুরবানিকে সামনে রেখে পেঁয়াজের মূল্যটা কম থাকবে বলে আমরা মনে করছি। বাংলাদেশের যারা আমদানিকারকরা নতুন আইপির জন্য আবেদন করবে, তারা আইপি অ্যাভেলেবেল পাবে এবং আইপি করার ক্ষেত্রে যদি কারো কোনো পরামর্শ লাগে, আমরা পরামর্শ দিচ্ছি তাদেরকে।
এর আগে অভ্যন্তরীণ বাজারের পেঁয়াজের দাম বৃদ্ধির অজুহাতে গেল বছরের 8ই ডিসেম্বর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। প্রায় 5 মাস পর শনিবার পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটি। সোহেল রানা, এখন হিলি। এখন দুপুরের পর্যায়ে নিচ্ছি আরো একটি বিরতি। একটু পরে বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন দুপুর। দেশের বাইরের প্রসঙ্গ, যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকার খান ইউনিসে তাঁবুর মধ্যে তৈরি করা হয়েছে পাঠশালা। মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে প্রতিদিন পাঠশালায় আসছেন শিক্ষক শিক্ষার্থীরা। যুদ্ধ যাতে শিক্ষা অর্জনের ক্ষেত্রে বাধা না হতে পারে সেজন্য আমৃত্যু কাজ করার কথা জানান এই পাঠশালার শিক্ষকেরা। ধ্বংসস্তূপের মাঝে আলোকিত মানুষ গড়ার গল্প জানব নাফি আরমান মননের প্রতিবেদনে। ইসরায়েলের আগ্রাসনে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা উপত্যকা। ধ্বংসস্তূপে পরিণত হওয়া নগরীতে প্রায় 7 মাসে প্রাণ হারিয়েছেন 34,000-এর বেশি মানুষ, যার মধ্যে 1/3 শিশু। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা গাজার শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিলেও হামলা চলে সেখানে। জাতিসংঘের তথ্য বলছে উপত্যকার 73% শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে দখলদাররা, যার মধ্যে 60% প্রতিষ্ঠানই ব্যবহার হচ্ছিল আশ্রয়কেন্দ্র হিসেবে। 6,500 শিক্ষার্থীর পাশাপাশি প্রায় 300 শিক্ষাকর্মী নিহত হওয়ায় বন্ধ পাঠদান কার্যক্রম। তবে এত কিছুর পরও গাজার খান ইউনিসে তাঁবুর মধ্যে গড়ে তোলা হয়েছে পাঠশালা। মৃত্যু ঝুঁকিকে মাথায় নিয়ে প্রতিদিন ক্লাসে উপস্থিত হচ্ছেন শিক্ষার্থীরা। তাঁবুর ভেতর আলাদা করে তৈরি করা হয়েছে ক্লাসরুম, যেখানে ভিন্ন ভিন্ন কক্ষে পাঠদান চলছে বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের। راح علينا عام كامل من الدراسة، احنا جايين هنا بخيمة نكمل تعليمنا، مش مشكلة ان نقرا بخيمة بس بالعلم بنبني الأوطان। খান ইউনিসের এই শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন কয়েকজন শিক্ষক। নিজেদের মধ্যে আলোচনা করে তারা সিদ্ধান্ত নেন যুদ্ধের জন্য শিশুদের ভবিষ্যৎ নষ্ট করা যাবে না, তাই নিজেরাই তাঁবুর মধ্যে তৈরি করেন পাঠশালা, যেখানে স্কুলের মতোই চলছে পাঠ কার্যক্রম। قطاع غزة تحدى كل الظروف اللي مرت عليه، ولا إشي منعوا إنه يكمل تعليمه، واليوم من حق طلابنا إنهم برضو يكملوا مسيرتهم التعليمية، ليس لأحد حق في منعه। যুদ্ধের মধ্যে পাঠশালায় শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়াকে কিভাবে দেখবেন অভিভাবকরা, এ নিয়ে শঙ্কিত ছিলেন শিক্ষকেরা। তবে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। অন্যদিকে ক্লাসে ফিরে যাবার জন্য শিক্ষার্থীরাও ছিলেন ব্যাকুল, তাই কানায় কানায় পূর্ণ তাঁবুর এই পাঠশালা। طبعا الشعب الفلسطيني طبعا كلنا نمر في مرحلة صعبة وهي وجود الحرب، طبعا فقمنا بعمل هذه اللفتة وهي الخيام التعليمية، وطبعا كانت وسط هي خيام سكنية. المدرسة هاي لأنه إحنا شفنا أولادنا وأولاد أصحابنا وغيرنا مش قادرين يرجعوا يتعلموا، سواء كانوا كبار أو صغار، وهم كانوا أوائل متميزين في المدارس। সব সংকট মোকাবেলা করেই যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনি শিশুদের জন্য কাজ করে যেতে চান পাঠশালার শিক্ষকরা। নাফি আরমান মনন, এখন বিশ্ব। খেলার প্রসঙ্গ, নারী টি-20 বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। ঢাকা ও সিলেটে আগামী 3 থেকে 20 অক্টোবর পর্যন্ত চলবে এই আসর। এবার বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, উইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও কোয়ালিফায়ার থেকে উঠে আসা একটি দল। এসকে শাওনের প্রতিবেদনে বিস্তারিত। 1 দশক পর আবারও বাংলাদেশে বসতে যাচ্ছে নারী টি-20 বিশ্বকাপ আসর। টুর্নামেন্টটি ঢাকাতেই হবে এ নিশ্চয়তা থাকলেও এতদিন দিনক্ষণ চূড়ান্ত হয়নি। এবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে সংক্ষিপ্ত সংস্করণটির সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী 3রা অক্টোবর আসর শুরু হয়ে শেষ হবে 20 অক্টোবর। এবারের বিশ্বকাপে বি গ্রুপে খেলবে বাংলাদেশ। স্বাগতিকরা প্রতিপক্ষ হিসেবে পাবে ইংল্যান্ড, উইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে। তাছাড়া কোয়ালিফায়ার থেকে উঠে আসা একটি দলের মোকাবিলাও করতে হবে নিগারদের। প্রত্যেকটা প্লেয়ারের জন্য আমি বলবো যে এক ধরনের ড্রিম থাকে নিজের দেশে বিশ্বকাপে খেলার। সবাই খেলে, বাট খুবই কম সংখ্যক প্লেয়ার এটা করতে পারে। আমি বলবো যে আমাদের টিমে যারা আছি এবং মোরালেস হয়তো এখান থেকে সবাই খেলবেন, তারা অনেক বেশি ফরচুনেট যে বাংলাদেশের মাটিতে আমরা একটা বড় টুর্নামেন্ট নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো অ্যাজ এ বাংলাদেশের জার্সি গায়ে। নারী টি-20 বিশ্বকাপের নবম আসরে প্রথম দিনেই ম্যাচ রয়েছে বাংলাদেশের। সেখানে প্রতিপক্ষ বাছাই পর্বের একটি দল। পরের দিন বিরতি দিয়ে 5 অক্টোবর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে স্বাগতিকরা। সেখানে প্রতিপক্ষ ইংল্যান্ড। 9 অক্টোবর সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজ, আর 12 অক্টোবর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে লাল সবুজ প্রতিনিধিরা। গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচ হবে মিরপুরে। ওনারা দেখে বোধহয় মনে করেছে এই দুটো হলেই এই টুর্নামেন্টের জন্য সবচেয়ে ভালো হয়। এখানটা তো শুধু আমাদের ব্যাপার না, এখানে আইসিসিও আছে, আমাদের বোর্ডও আছে।
সো আমার মনে হয় দ্য বেস্ট পসিবল অপশন যেটা ছিল তারা সেটাই চুজ করেছে। মিরপুর ছাড়াও নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে নারী টি-20 বিশ্বকাপের ম্যাচ, আর সবগুলো ওয়ার্ম আপ ম্যাচ হবে সাভারের বিকেএসপিতে। এসকে শাওন, এখন, ঢাকা। এই সাথে শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। পাশাপাশি ইউটিউবে দেখতে ভিজিট করতে হবে youtube.com/c/ekhon।